ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে। তো এই একটা ভিডিওর মধ্যেই আমি গ্যাসের আচরণ চ্যাপ্টারের সমস্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় খুব ইজি ওয়েতে একবারে জলের মতো করে বোঝানোর চেষ্টা করছি। তো যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের শেখার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একটা অনুরোধ করব, ভিডিওটা লেন্দি হবে যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত জিনিস সমস্ত টেকনিক দেখাতে যাচ্ছি। এবং এখানে এই চ্যাপ্টারটার মধ্যে যে ধরনের গাণিতিক প্রশ্ন হয় সমস্ত ধরনের আমি সেগুলো কিভাবে করবে, কিভাবে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে সমস্ত জিনিসটা এখানে গুছিয়ে বলবো। তাহলে অবশ্যই ভিডিওটা একটু লেন্দি হবে। যদি শেখার প্রয়োজন থেকে থাকে তাহলে বলবো যে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এই একটা ভিডিও দেখার পর আমি কথা দিচ্ছি 100% তোমরা সফল হবেই। গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো থাকবে অবশ্যই তোমরা করতে পারবে। তো এই আশা রেখে আমি ভিডিওটা শুরু করছি। তো যদি দেখো, একটা রিকোয়েস্ট আবারও করছি, যদি জানার ইচ্ছা থাকে, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখলে অবশ্যই শেষকাল পর্যন্ত একবারে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই সুফল পাওয়া যাবে। তো চলো শুরু করা যাক। তো আজকের যে আমাদের আলোচনা সেটা আমি তো বলেই দিলাম যে গ্যাসের আচরণ অধ্যায়ের যে গাণিতিক সমস্যা। অ্যাকচুয়ালি গাণিতিক সমস্যাগুলো নিয়ে ছাত্রছাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয় যে কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করব, কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমি বলবো যে সমস্যাটা কিছুই নয় যদি একটু ভালো করে বোঝো এবং আমি যেভাবে বলছি সেভাবে যদি কাজটা করতে পারো। তাহলে দেখা যাক এখন গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস এর যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করতে হলে বেসিক কিছু আমাদেরকে জানতে হবে এবং এই জায়গাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা টোটাল যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করা কোনো সমস্যা হবে না। তাহলে এখানে কয়েকটা জিনিস আমি বলছি, চ্যাপ্টারটা পড়ে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এগুলো। যে পি এটা কি, এটা নির্দেশ করে হচ্ছে গ্যাসের চাপকে। তাহলে শুধুমাত্র বুঝে নিলাম যে পি আমরা তখনই লিখি গ্যাসের চাপ বোঝাতে। আচ্ছা আচ্ছা, ভি হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন বোঝাতে আমরা ভি কথাটাকে ব্যবহার করি, গ্যাসের আয়তন। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে টি, স্মল টি মনে রাখবে, এটা টি বলতে আমরা সেলসিয়াস স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে প্রকাশ করি, তাপমাত্রা বা উষ্ণতাকে প্রকাশ করি এই স্মল টি এর মাধ্যমে। আচ্ছা, তাহলে আরো একটা টার্ম আসবে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে পরম স্কেলে, উষ্ণতার যে পরম স্কেল রয়েছে সেই পরম স্কেলে তাপমাত্রাকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে পি, ভি, টি, টি কাকে কোনটা নির্দেশ করছে এটা একটু আমাকে ভালো করে জানতে হবে। তাছাড়াও এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আরো যেটা দরকার হয় সেটা একটা রাশি, যেটা হচ্ছে আর। এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 0.082 লিটার এটিএম কেলভিন -1 মোল -1। এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাছাড়াও যেটা মনে রাখতে হবে ডাব্লু, ডাব্লু দিয়ে গ্যাসের ভরকে প্রকাশ করা হয়। আচ্ছা, আর এম দিয়ে গ্যাসের মোলার ভর বা আণবিক ভরকে প্রকাশ করা হয়। আচ্ছা, এম দিয়ে
মূল সংখ্যাকে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এই রাশিটা তোমাদেরকে মনে রাখতে হচ্ছে যে কোন লেটারটা দিয়ে আমি কাকে প্রকাশ করছি এটা বুঝতে হবে। এখন এই যে বিষয়গুলো, যে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, পরম স্কেলের তাপমাত্রা, এই যে মানটা দিয়েছি, এই যে এই সমস্ত এত কিছু তোমাকে মাথায় চাপ নেওয়ার দরকার নেই। তুমি শুধু মনে রাখবে যে কিসের জন্য আমি কোন লেটারটাকে ইউজ করছি, অর্থাৎ গ্যাসের চাপকে আমি কি দিয়ে প্রকাশ করছি, শুধুমাত্র প্রকাশ কি দিয়ে করছি সেটুকু তুমি মাথায় রাখো, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। আমি একবারে এমন ভাবে বলে দেবো যে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই কথাগুলো ভালো করে লিখে রাখবে এবং মনে রাখবে যে কাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং তারপরে আমি যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, সেই কথাগুলো ভালো করে শুনতে হবে। যেমন এই যে আমি দুটো টি ব্যবহার করলাম উষ্ণতা বোঝানোর জন্য, একটা এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে আর এটা হচ্ছে পরম স্কেলে, একটা সেলসিয়াস স্কেলে একটা পরম স্কেলে। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্কটা আমাকে একটু মনে রাখতে হবে, এবং এখান থেকে শর্ট কোশ্চেনও 1 নম্বরের কোশ্চেন অঙ্ক আকারে দিয়ে দেয়। তো এখন এর জন্য একটা সূত্র তোমরা মনে রাখবে যে ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273। এই সূত্রটা মনে রাখতে হবে, যা বেরোবে তত কেলভিন। এই সূত্রটা একটু মনে রাখলে, ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273। ক্যাপিটাল টি কাকে এক্সপ্রেস করছে? ক্যাপিটাল টি বলতে আমি বলতে চাইছি যে পরম স্কেলে উষ্ণতা। তাহলে পরম স্কেলে উষ্ণতা সেটা কিভাবে পাবো না, সেলসিয়াস স্কেলে যে উষ্ণতাটা দেওয়া থাকবে তার সঙ্গে 273 যোগ করলেই পরম স্কেলের উষ্ণতাটা আমি বার করাতে পারবো। তাহলে এই ছোট্ট জিনিসটা একটু মনে রাখো। এখন এখানে আরো দুটো জিনিস আমাকে জানতে হবে, যেমন চাপ। চাপটাকে পারদস্তম্ভের চাপ আকারেও প্রকাশ করা যায়, আবার এটিএম অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আকারেও প্রকাশ করা যায়। এখন আমরা যে সমস্ত অঙ্কগুলো দেখব সেখানে দেখব যে কিছু চাপ দেওয়ার থাকবে এই রকমের, হয়তো বলে থাকবে সেন্টিমিটার এইচজি। এর বাংলা অর্থ হচ্ছে, বাংলা অর্থটা আমি এখানে লিখে দিচ্ছি, সেমি পারদ স্তম্ভের চাপ। মানে সামথিং ধরো বলে দিল যে 76 সেমি পারদ স্তম্ভের চাপ কি 90 সেমি পারদ স্তম্ভের চাপ, যাই হোক সেটাকে এইভাবে লেখা হয় সেমি এইচজি। আর একভাবে লেখা থাকে সেটা হচ্ছে এম এম এইচজি, অর্থাৎ এম এম বলতে মিলিমিটার, সেন্টিমিটারের জায়গায় মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, সেটাও বলা থাকতে পারে। আবার আরেকটা রয়েছে এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ এটিএম বলতে। এখন এটিএম অর্থাৎ এই পারস্তম্ভের চাপকে আমি বায়ুমণ্ডলীয় চাপে কিভাবে প্রকাশ করব সেই পদ্ধতিটা আমাকে জানতে হবে। এখন তোমাদেরকে তার জন্য ছোট্ট একটা কথা বলছি, যদি সেমি এইচজি তে থাকে, ভালো করে পয়েন্ট করে নেবে, সেমি এইচজি অর্থাৎ সেন্টিমিটার পারস্তম্ভের যদি চাপে থাকে, সেটাকে এটিএম এ প্রকাশ করতে হলে যত সেমি এইচজি থাকবে তাকে 76 দিয়ে ভাগ করে দেবে, যা পাবে তত এটিএম হয়ে যাবে, তত বায়ুমণ্ডলীয় চাপ হয়ে যাবে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 152 সেমি, ধরো যদি ধরে নাও যে 152 সেমি এইচজি চাপ, এটাকে যদি আমি অ্যাটমসফিয়ারিক চাপে বা এটিএম চাপে প্রকাশ করি, এটিএম এ যদি প্রকাশ করি তাহলে কি হবে, আমি কি বললাম, যত সেমি এইচজি রয়েছে সেটা লিখবে, তাকে 76 দিয়ে ভাগ করবে, কাটাকাটি করলে দেখবে 2 আসবে, সমান 2 এটিএম। আশা করা যায় বোঝাতে পারলাম। তাহলে সেমি এইচজি চাপে দেওয়া থাকলে সেটাকে এটিএম এ প্রকাশ করতে হলে কি করতে হবে, 76 দিয়ে ভাগ। পরবর্তী কথা বলছি, দেখো যদি মিলিমিটার এইচজি তে থাকে, অর্থাৎ মিলিমিটার পারস্তম্ভের যদি চাপে থাকে, তাহলে সেটাকে এটিএম এ প্রকাশ করতে হলে
যত মিলিমিটার এইচজি থাকবে তাকে 760 দিয়ে ভাগ করে দেবে, তত এটিএম হয়ে যাবে। ওকে, ধরে নাও যে দেওয়া রয়েছে 730 mmHg, অর্থাৎ মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে এটাকে যদি আমি এটিএম এ প্রকাশ করতে যাই কি হবে? 730 তাকে 60 দিয়ে ভাগ করো, ভাগটা করলে যেটা আসবে তত এটিএম। কথাটা বোঝা গেল? তাহলে কিভাবে পারস্তম্ভের চাপকে এটিএম চাপে প্রকাশ করতে হয়, বায়ুমণ্ডলীয় চাপে প্রকাশ করতে হয়, তা আমি আলোচনা করলাম। এখন আর মাত্র ছোট্ট একটি জিনিস যদি মনে রাখতে পারো, যদি বুঝতে পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো করা আরো সহজ হয়ে যাবে। যেমন এসটিপি কথার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও উষ্ণতা। এখন এসটিপিতে উষ্ণতাটা কত সেটা আমাকে জানতে হবে। মনে রাখবে এসটিপিতে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তথ্য একটা মনে রাখতে হলো। এসটিপিতে চাপ মনে রাখবে 76 সেমি পারদস্তম্ভের চাপ, বা বলতে পারি 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, নয়তোবা বলতে পারি 1 এটিএম। বোঝা গেল? তাহলে এই তথ্যগুলো যদি আমার জানা থাকে তাহলে কিন্তু অবশ্যভাবেই আমি অঙ্কগুলো করতে পারবো। তার জন্য আমি কি কি টেকনিক তোমাদেরকে কাজে লাগাতে হবে সেটা খুব ভালোভাবে বলছি, এবং টেকনিকগুলো ভালো করে জানবে। তাহলে এগুলো গেল এই অঙ্কগুলো করার জন্য আমাদের বেসিক নলেজ এগুলো রাখতে হবে। এরপরে আমি সূত্রতে যাচ্ছি। আমাদেরকে এখানে 5টা কি 6টা সূত্র মনে রাখতে হবে, এবং সেই সূত্রগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেটাও কিন্তু আমি বলতে যাচ্ছি। 1 নম্বর সূত্র, কার সূত্র কিসের সূত্র আমার মনে রাখার কিছু দরকার নেই, আমি কেবলমাত্র সূত্রটা মনে রাখবো এবং সেই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করব সেটা মনে রাখবো। একবারে খুব ইজি টেকনিক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা একটা সূত্র, ফর্মুলা। এখন এই সূত্রটা বা এই ফর্মুলাটা আমি ইউজ করব কোথায়? আমি যে কথাটা বলছি ভালো করে শুনবে। উষ্ণতা স্থির থাকলে, ভালো করে লিখে নাও, উষ্ণতা স্থির থাকলে, অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যদি কোনো গাণিতিক প্রশ্ন দেয় এবং সেই প্রশ্নটা পড়ে তুমি যদি বুঝতে পারো যে সেখানে উষ্ণতাটা স্থির রাখা হয়েছে বা উষ্ণতাটা স্থির রাখতে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে তৎক্ষণাৎ বুঝে নিতে হবে যে আমাকে P1 V1 ইকুয়াল টু P2 V2 এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা করতে হবে। আশা করা যায় বোঝাতে পেরেছি। এবং যখন এটার প্রয়োগে আসবো, যখন উদাহরণ দিয়ে প্রয়োগে তোমাদেরকে বোঝাবো, তখন দেখবে আরো সহজ হয়ে গেছে বিষয়টা। এখন ভালো করে একটুকু মন দিয়ে দেখো। দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273। এই সূত্রটা অ্যাপ্লাই কখন হবে? যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন দেওয়া থাকবে। ওকে, 3 নম্বর সূত্র কি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই সূত্রটা কখন প্রয়োগ হবে? যখন চাপ স্থির থাকবে।
আচ্ছা, 4 নম্বর সূত্র কি? P1V1 বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2। এই সূত্রটা আমি কখন প্রয়োগ করব? যখন গ্যাসের চাপ ও উষ্ণতা উভয়ই পরিবর্তনশীল। এই সূত্র আমি তখন ইউজ করব, মানে যখন গ্যাসের চাপ এবং উষ্ণতা উভয়ই পরিবর্তনশীল, কেউ কিন্তু স্থির থাকছে না। তাহলে 4টা এখনো পর্যন্ত লিখলাম, আর দুটো সূত্র হবে। তাহলে তার আগে আমি এগুলো একটু ভালো করে বলে দিই। যখন তুমি অঙ্কটা পড়বে, অঙ্কটা পড়তে পড়তে তোমাকে খেয়াল করতে হবে যে কোনটা স্থির। যদি তুমি দেখো যে উষ্ণতা স্থির, উষ্ণতাটাকে স্থির রাখার কথা বলা হয়েছে, তাহলে সেখানে তুমি সূত্র অ্যাপ্লাই করে দেবে P1V1 ইকুয়াল টু P2V2। এবারে কিভাবে প্রয়োগ করবে সেটা উদাহরণে যখন যাব, উদাহরণ দিয়ে যখন বোঝাবো, তখন বুঝতে পারবে যে কিভাবে ইউজ হচ্ছে। তো মোটামুটি এখনো পর্যন্ত তুমি এটুকু মনে রাখো যে যেখানে যেই অঙ্কে উষ্ণতা স্থির থাকবে সেখানে আমি P1V1 ইকুয়াল টু P2V2 এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা করব। যখন দেখবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন দেওয়া রয়েছে এবং অন্য একটা উষ্ণতাতে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলা হচ্ছে, তখন যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে VT ইকুয়াল টু V0 ইনটু 1 প্লাস মাইনাস T বাই 273। আচ্ছা, যখন দেখবে অঙ্কটা পড়ে বুঝতে পারবে যে চাপ স্থির রাখা হচ্ছে, চাপকে স্থির রাখার কথা বলা হচ্ছে, তাহলে সেখানে তুমি ইউজ করবে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আচ্ছা, আবার অঙ্কটা পড়ে যদি বুঝতে পারি যে গ্যাসের চাপ এবং উষ্ণতা দুটোর মধ্যে একটাও স্থির নেই, দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে P1V1 বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2। তাহলে এই কয়েকটা কথা মনে রাখতে হবে। চলো, এখানে জায়গা হচ্ছে না, পরবর্তী দুটো ফর্মুলার জন্য আমাকে একটুকু ক্লিয়ার করে নিতে হচ্ছে বোর্ডটা। তোমরা এগুলো লিখে রাখবে। 5 নম্বর যে ফর্মুলাটা আমরা দেখবো সেটা হচ্ছে PV ইকুয়াল টু NRT। আর এর মান তো আমি দিয়ে দিয়েছি আগেই। আচ্ছা, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই হবে যখন মোল সংখ্যা দেওয়া থাকবে। অঙ্কটাতে দেখবে যখন মোল সংখ্যা দেওয়া রয়েছে তখন একবারে চোখ বুঝে এই সূত্রটার সাহায্যে অঙ্কটা করতে হবে দেওয়া থাকলে। আচ্ছা, 6 নম্বর সূত্র কি? PV ইকুয়াল টু W বাই MRT। এই সূত্রটা কখন ইউজ হবে? যখন গ্যাসের ভর দেওয়া থাকবে। গ্যাসের ভর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, PV ইকুয়াল টু W বাই MRT। এবং Wটা যে গ্যাসের ভর সেটা আমি আগেই বলে দিয়েছি। এখন প্রথমে যে 4টা সূত্র বললাম সেগুলোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর অর্থাৎ PV ইকুয়াল টু NRT এবং PV ইকুয়াল টু W বাই MRT, এই সূত্র দুটো বা এই ফর্মুলা দুটো ইউজ করতে হলে আমাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে। যেমন চাপটাকে, এগুলো লিখে রাখবে, চাপটাকে সব সময় ATM এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যেতে হবে চাপটাকে। যদি পারস্তম্ভের চাপে থাকে সেটাকে বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে আসতে হবে। উষ্ণতাটাকে সব সময় পরম স্কেলে নিয়ে যেতে হবে, মানে ক্যাপিটাল T, উষ্ণতা বলতে ক্যাপিটাল T ইউজ করতে হবে। ওকে, ভর, গ্যাসের ভর যাই দেওয়া থাকুক না কেন সেটাকে গ্রামে প্রকাশ করতে হবে। আর গ্যাসের আয়তন সেটা যাই দেওয়া থাকুক না কেন সেটাকে আমাদেরকে লিটার এককে প্রকাশ করে নিতে হবে।
লিটার এককে প্রকাশ করতে হবে। ব্যাস, এই কথাগুলো যদি মাথার মধ্যে রাখা যায় তাহলে কিন্তু ইজিলি গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যাই অঙ্ক আসুক না কেন ফু দিয়ে করে দেওয়া যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি এগুলো ঠিকঠাক মাথায় রাখা যায়। এখন যদি বলো যে টোটাল এতটা তো মনে থাকছে না, মনে না থাকলে তো করার কিছু নেই, মোটামুটি এগুলো যদি বুঝতে পারো, যেমন ভাবে বললাম, এই কথাগুলো যদি মনে রাখতে পারো, অর্থাৎ কোন লেটারটা দিয়ে কাকে প্রকাশ করা হচ্ছে সেটুকু জানতে হচ্ছে, তাছাড়া কিছু মান আমাকে জানতে হচ্ছে, যেমন আর এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম কেলভিন -1 মোল -1, এটা আমাকে জানতেই হচ্ছে, দেওয়ার আগে লিখে দিয়েছি, সেখান থেকে লিখে নেবে। প্লাস এই যে সূত্রগুলো এবং ট্রিক্স কিছু দিয়েছি আমি, সূত্রগুলোর সঙ্গে সঙ্গে দেখো একটা করে ব্র্যাকেটে ট্রিক্স দেওয়া রয়েছে, ট্রিক্স গুলো মনে রাখতে হবে তোমাকে। যেমন এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা আমি তখনই প্রয়োগ করতে পারবো, এই ফর্মুলাটা আমি তখনই প্রয়োগ করতে পারবো যখন দেখবো যে অঙ্কটাতে মোল সংখ্যা দেওয়া রয়েছে। পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটি, এই সমীকরণটা বা এই ফর্মুলাটা তখনই ইউজ করতে পারবো যখন অঙ্কটা পড়ে আমি বুঝতে পারবো গ্যাসের ভর দেওয়া থাকবে। এখন চলো কিভাবে আমি একটা অঙ্ক পড়ে বুঝতে পারবো এবং কিভাবে সেটাকে কোন ফর্মুলার সাহায্যে আমি অঙ্কটা করব সেটা আমি তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করছি। দেখো তোমরা তোমাদের কাছে যে প্রথম প্রশ্নটা আমি নিয়ে আসছি একটু স্ক্রিনে লক্ষ্য করবে। নির্দিষ্ট উষ্ণতায় 70 সেমি এইচজি চাপে, অর্থাৎ ওটাকে বলা এরকমও বলা থাকতে পারে যে 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপেও বলা হয়ে থাকতে পারে, ঠিক আছে, মানে যেটা সেন্টিমিটার এইচজি চাপ সেটাই হচ্ছে সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। ওকে, তাহলে অঙ্কটা কি দেওয়া রয়েছে, নির্দিষ্ট উষ্ণতায় 70 সেমি এইচজি চাপে কোন গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 81 সেমি এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত। তাহলে এইরকম যদি একটা অঙ্ক থাকে, অঙ্কটা পড়ে আমাকে প্রথমত খুঁজে বার করাতে হবে কি কোনটা স্থির থাকছে কোনটা স্থির থাকছে না। তাহলে আমি অঙ্কটা আবারও পড়ছি এবং সেই জায়গাটায় গিয়ে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা পড়লে এরকম হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় 70 সেমি এইচজি চাপে কোন গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায়, মানে যেই উষ্ণতাটা ছিল সেই উষ্ণতাতেই, অর্থাৎ কি আমি অঙ্কটা পড়ে বুঝতে পারলাম যে এখানে উষ্ণতাটা হচ্ছে স্থির, আর যেই আমি বুঝতে পারলাম যে উষ্ণতাটা স্থির তৎক্ষণাৎ আমাকে মাথায় রাখতে হবে যে এই অঙ্কটা হবে ঠিক এই সূত্রটিতে। সূত্রটি কি, P1 V1 ইকুয়াল টু P2 V2। আমি যখন ফর্মুলাটা লিখিয়েছি দেখবে ব্র্যাকেটে লিখে দিয়েছি, উষ্ণতা স্থির থাকলেই এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে উষ্ণতা স্থির, তাহলে আমরা ঠিক এই ফর্মুলাটি ইউজ করব। তাহলে এই ফর্মুলাটির জন্য আমাকে এই যে P1 রাশিটা, V1 রাশিটা, P2 রাশিটা, V2 রাশিটা আমাকে জানতে হবে। P1 বলতে প্রথম অবস্থায় চাপ, অ্যাকচুয়ালি P দিয়ে চাপকে বোঝায়, কিন্তু 1 দেওয়া রয়েছে তার মানে তোমরা বুঝে নেবে প্রথম অবস্থায় চাপ। P2 মানে হচ্ছে অন্তিম অবস্থায়, মানে শেষকালে যেটা দেওয়া রয়েছে। V1 মানে প্রাথমিক বা প্রথম অবস্থায় আয়তন, আর V2 হচ্ছে অন্তিম অবস্থায় আয়তন। তাহলে এই অঙ্কটার থেকে আমি কি কি পাচ্ছি সেটা একটু প্রদত্ত বলে লিখে নেব। তাহলে দেখো P1 ইকুয়াল টু, তাহলে অঙ্কটাতে বলা হয়েছে যে 70 সেমি এইচজি চাপে, তাহলে প্রথম চাপটা আমাদের হচ্ছে 70 সেমি এইচজি লিখে ফেললাম। V1 সেটা কত, আয়তন বলছে 40.2 লিটার, তাহলে এটা হয়ে গেল V1 40.2 লিটার। P2 হচ্ছে 81 সেমি এইচজি। ওকে, এবং V2টা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে বুঝতে পারলে যে কতটা সহজ হলো।
টেকনিকটা কেবলমাত্র একটুকু ট্রিক্সটা মনে রাখতে হবে, উষ্ণতা স্থির থাকলেই এই সূত্র, ব্যাস। এরপর আমরা কি করব, আমাদের আর করার কিছু নেই, এবার লিখে দেবো আমরা জানি। অনেক সময় হয়তো মনে পড়বে না, এটা অ্যাকচুয়ালি বয়েলের সূত্র, অনেক সময় হয়তো মনে পড়বে না, তাহলে সেক্ষেত্রে কি করবে, একবারে সাদামাটা ভাবে লিখবে আমরা জানি, কোনো সমস্যা হবে না। আমরা কি জানি, P1 V1 ইকুয়াল টু P2 V2, এবং মানগুলো বসাও, বা P1 এর জায়গায় বসাবো 70 ইন্টু V1 এর জায়গায় বসাবো 40.2, P2 এর জায়গায় বসাবো 81 আর ইন্টু V2। এখন আমরা V2 টা বার করাতে চাইছি, তাহলে V2 টাকে যদি বাঁ দিকে রাখি, তাহলে V2 ইকুয়াল টু 70 ইন্টু 40.2 বাই 81। আশা করা যায় বোঝাতে পেরেছি। কাটাকাটিটা আমি অত দেখাবো না, কাটাকাটিটা নিজের মতো করে করে নিতে হবে। এখানে যে লঘিষ্ঠ আকারে পরিণত করে অ্যানসারটা বার করাতে হবে, সেটা নিজের মতো করে নেবে। তোমার যেভাবে মনে হবে যে আমার এইভাবে আমার সহজ হচ্ছে কাটাকাটিটা, ঠিক সেই রকম ভাবে অ্যানসারটা বার করে নেবে। তো এভাবে অঙ্কটা সমাধান হলো। তাহলে প্রথম যে সূত্রটা আমরা পেলাম তার প্রয়োগ কিন্তু পেয়ে গেলাম, এবং কিভাবে ধরবো আমি যে এটা এই সূত্রতে হবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। আমি এরপর যাচ্ছি দ্বিতীয় যে অঙ্ক সেটার দিকে। দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবে। নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 2 লিটার। চাপ স্থির রেখে উষ্ণতা 546 ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে এই অঙ্কটাতে দেখো কি দেওয়া রয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা আয়তন দেওয়া রয়েছে গ্যাসের, এবং অপর একটা উষ্ণতা অর্থাৎ 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন আমাকে নির্ণয় করতে দিয়েছে। এবং আমি দ্বিতীয় সূত্রটা যখন লিখিয়েছিলাম তখন দেখবে ব্র্যাকেটে লেখা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দেওয়া থাকলে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি, ভিটি ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এখন দেখো তাহলে অঙ্কটা কিভাবে করব। তাহলে আমি তো বুঝেই গেলাম যে আমাকে কোন সূত্রতে অঙ্কটা করতে হবে। তাহলে প্রদত্ত দিয়ে আমি অঙ্কটা শুরু করছি। প্রদত্ত, এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা আয়তন দেওয়া রয়েছে, সেটাকে আমি V0 দিয়ে প্রকাশ করলাম। তার আয়তনটা বলে দিয়েছে 2 লিটার। V0 হচ্ছে 2 লিটার, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। আর এখানে যে উষ্ণতাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে T ইকুয়াল টু 546 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমাকে ওই তাপমাত্রায় অর্থাৎ 546 ডিগ্রি তাপমাত্রায় আয়তনটা নির্ণয় করতে বলেছেন। তাহলে সেই আয়তনটাকে আমি ভিডি ধরে নিলাম। ওকে, তাহলে এখানে কি করব, অতএব আমরা জানি ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে বা ভিটি ইকুয়াল টু V0 মান কত, 2 ইন্টু 1 প্লাস টি এর মান কত, 546। তাহলে 546 নিচে হচ্ছে 273। এখন ইজিলি দেখো 273 দুগুণে 546 হয়, তাহলে সমান কত আসছে, 2 ইন্টু 1 আর ওখানে 2 যোগ হলে 3, তাহলে 2 ইন্টু 3 সমান 6 লিটার। আশা করা যায় বোঝাতে পারলাম। তো চলে আসছি পরের যে অঙ্ক রয়েছে, পরের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা নিয়ে। যেহেতু আমি এই একটা ভিডিওর মধ্যে এখান থেকে যত টাইপের অঙ্ক হয় সেই টাইপগুলো ইজিলি ভাবে দেখানোর চেষ্টা করছি, তাহলে ভিডিওটা এমনিতেই লেন্দি হবে। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আবারও দেখার অনুরোধ রইল। এখন 3 নম্বর যেটা অঙ্ক, একটু স্ক্রিনে লক্ষ্য করো।
27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 2 লিটার, চাপ স্থির থাকলে কত উষ্ণতায় এর আয়তন 3 লিটার হবে? তাহলে এই অঙ্কটা পড়ে আমি কি বুঝতে পারছি? এই যে বলেছে যে চাপ স্থির থাকলে, অর্থাৎ চাপটাকে স্থির রাখা হয়েছে। এবং আমি 3 নম্বর সূত্রটা যখন লিখিয়েছি একটু ভালো করে লক্ষ্য করো, ডান দিকে লেখা রয়েছে চাপ স্থির থাকলে। তাহলে আমি অঙ্কটা পড়ে যখনই বুঝতে পারলাম যে চাপ স্থির রয়েছে, তখনই আমাকে ধরে নিতে হবে, আমার মনে করতে হবে যে এই অঙ্কটা করতে হবে আমাকে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এবং এই সূত্রটা যখন অ্যাপ্লাই করব তখন মনে রাখতে হবে উষ্ণতাটাকে পরম স্কেলে নিয়ে যেতে হবে, ক্যাপিটাল টি রয়েছে দেখো। আচ্ছা, তাহলে আমি এখনো বুঝে গেলাম যে আমাকে অঙ্কটাকে কোন সূত্রেই করতে হবে। তাহলে ঠিক সেই রকম ভাবে আমি অঙ্কটাকে নিয়ে যাব আগিয়ে। তাহলে প্রদত্ত V1 কত, মানে প্রাথমিক অবস্থায় আয়তন কত না 2 লিটার। আচ্ছা, T1 টা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিখলাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে হবে না, ক্যাপিটাল ডি দেওয়া রয়েছে, তার মানে আমাকে কেলভিন স্কেলে বা পরম স্কেলে প্রকাশ করতে হবে। আর কেলভিন স্কেলে প্রকাশ করার জন্য আমি যে সমীকরণটা দিয়েছিলাম T ইকুয়াল টু স্মল টি প্লাস 273, তাহলে ক্যাপিটাল টি আমরা বাদ করাতে যাচ্ছি, এটা হচ্ছে স্মল টি সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তাহলে তার সঙ্গে আমরা সিম্পলি 273 যোগ করে দেবো, যা আসবে সেটাই হয়ে যাবে কেলভিন স্কেলে উষ্ণতা, আসবে 300 কেলভিন পরম স্কেলে উষ্ণতা পেয়ে গেলাম। আচ্ছা, এখন V2টা বলেছে 3 লিটার করতে হবে, কত তাপমাত্রা, অর্থাৎ T2টা আমাদেরকে বার করাতে হবে। তাহলে আবার আমরা সিম্পলি লিখে দেবো, আমরা জানি কি হবে, আমরা জানি কি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, বা এবার মানগুলো বসাও, V1 এর মান হচ্ছে 2, T1 এর মান হচ্ছে 300 ইকুয়াল টু V2 এর মান হচ্ছে 3 আর T2টা আমাকে বার করাতে হবে। এখন কোণাকুণি যদি গুণ করি তাহলে আসবে 2 ইনটু T2 ইকুয়াল টু 3 ইনটু 300, বা T2 ইকুয়াল টু 3 গুণিত 300 বাই 2, 150 আসবে। আচ্ছা, এখানে জায়গাটা হচ্ছে না, তাহলে এদিকে লিখছি, বা T2 ইকুয়াল টু 3 আর 150 গুণ করলে 150 দিলে 450, 450, তাহলে T2 তে 450 কি কেলভিন। এখন এটাও অ্যানসার রাখতে পারো। এখন যদি বলো যে 400 কেলভিনকে আমি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করব, তাহলে এটার থেকে 273 সিম্পলি মাইনাস করে দিতে হবে। তাহলে সমান কি হবে, 450 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 7 আছে 10, 3 আছে 10 পাবো 7 দিতে, হাতে থাকে 1, 8 8 আছে 15 পাবো 7 দিতে, হাতে থাকে 1, 177 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অ্যানসার আসবে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমি আসছি পরের অঙ্কের দিকে। পরের অঙ্কটা কি আছে না, একটু ভালো করে লক্ষ্য করো। 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 740 mmHg চাপে, মানে মিলিমিটার এইচজি চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ 16 ডিগ্রি ছিল 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে। 760 মিলিমিটার এইচজি চাপে, চাপটা প্রাথমিক চাপ ছিল দেখো 740, এখানে আসছে 760, তার মানে চাপও পরিবর্তন হয়ে যাচ্ছে। তার আয়তন কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা পড়ে আমি টোটালি কি বুঝতে পারলাম, উষ্ণতাটাও পরিবর্তন হচ্ছে, আবার চাপটাও পরিবর্তন হচ্ছে। তাহলে দুটোই পরিবর্তন হচ্ছে, উষ্ণতা এবং চাপ। তাহলে সেক্ষেত্রে আমি কোন সূত্র ইউজ করব, সেক্ষেত্রে যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2, সরি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সমীকরণটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা কি, সূত্রটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। একবার ইজিলি এইরকম ভাবে অঙ্কটা পড়েই তুমি বুঝতে পেরে যাবে এই টেকনিকটা যদি জানা থাকে। তাহলে এখানে প্রদত্ত বলে আমি কি লিখতে পারি, এখানে প্রদত্ততে আমি লিখতে পারি P1 ইকুয়াল টু, তাহলে প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল 740 mmHg,
740 mmHg। আচ্ছা, V1 কত? V1 টা হচ্ছে 380 সিসি, 380 সিসি। T1 টা কত? 16 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে চলবে না, কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে সিম্পলি কি করলাম, 16 প্লাস 273, যোগটা করবে 3 6 9, 7 1 8, 289 কেলভিন। আচ্ছা, P2 টা কত? 760 mmHg, 760 mmHg। আচ্ছা, V2 টা নির্ণয় করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, V2 টা নির্ণয় করতে হবে। আর T2 টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটাকে কেলভিনে নিয়ে আসতে গেলে 0 প্লাস 273 সমান 273 কেলভিন। আশা করা যায় বুঝতে পারছো এতটা পর্যন্ত। এরপরে সিম্পলি লিখে দেবো, অতএব আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার এই সমীকরণে পরপর মানগুলো বসিয়ে নিয়ে ক্যালকুলেশনটা করলেই অঙ্কটা হয়ে যাবে। ভিডিওটা লেন্দি হচ্ছে, আমি আর বাকি অংশটুকু করছি না, তোমরা মানগুলো বসাবে এবং যদি সমাধান জেনে থাকো তাহলে সমাধানটা করে নিলেই অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, আমি চলে আসছি পরবর্তী অঙ্কের ক্ষেত্রে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 380 সেমি এইচজি চাপে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা কত? ভালো করে দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 380 সেমি এইচজি চাপে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? অর্থাৎ আমি অঙ্কটা পড়ে কি বুঝতে পারলাম যে একটা গ্যাসের ভর দেওয়া রয়েছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ গ্যাসের ভর দেওয়া রয়েছে। এবং আমি বলেছিলাম গ্যাসের ভর দেওয়া থাকলে যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে PV = W/mRT। তাহলে দেখো সেই সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কটা করছি এবং আমি কিভাবে সহজেই বুঝতে পেরে গেলাম যে ওই সূত্রটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। সূত্রটা হচ্ছে PV = W/mRT। এই সূত্রটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। পেনের কালি হয়তো একটু কমে গেছে মনে হচ্ছে, দেখতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে আমি প্রদত্ত হিসাবে কি লিখব? প্রদত্ত। এখানে প্রথমেই চাপ P, দেখো P, তাহলে P টা কত রয়েছে? 380 সেমি এইচজি। যখন সূত্রটা লিখিয়েছিলাম, এই সূত্রটা লিখিয়েছিলাম যখন আলোচনা করলাম, তখনই আমি বলে দিয়েছি কিন্তু এই যে সূত্র, এই সূত্র বা এই ফর্মুলাটা অঙ্ক করতে হলে আমাদেরকে চাপটাকে এটিএম এ প্রকাশ করতে হবে। এবং আমি এও বলেছিলাম যে সেমি এইচজি তে থাকলে কিভাবে এটিএম করতে হয়, সেটাকে 76 দিয়ে ভাগ করে দিলে এটিএম এ প্রকাশ হয়ে যায়। তাহলে 380 বাই 76, কাটাকাটি হবে 5 × 30 5 × 7 = 35। হ্যাঁ, 76 5 × 380 সমান 5 এটিএম। চাপটা কত বেরোলো? 5 এটিএম। আচ্ছা, ভিটা কত? ভিটা দেওয়া রয়েছে। আচ্ছা, ভিটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আয়তনটা নির্ণয় করতে হবে। আচ্ছা, ডাব্লু অর্থাৎ গ্যাসের ভর কত? 22 গ্রাম। আচ্ছা, এম অর্থাৎ যে গ্যাসটা দেওয়া রয়েছে তার মোলার ভর। এখন গ্যাসটা বলেছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কিভাবে বের করাবে? CO2। কার্বনের আণবিক গুরুত্ব হচ্ছে 12, এগুলো মুখস্থ রাখতে হয়, রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে পেয়ে যাবে এগুলো। কার্বন হচ্ছে 12 প্লাস তার সাথে অক্সিজেন রয়েছে, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু অক্সিজেন রয়েছে দুটো, তাহলে 16 × 2, তাহলে 12 প্লাস 32 = 44। তাহলে এর হচ্ছে আণবিক ভর বা মোলার ভর হচ্ছে 44। আচ্ছা, আর এর মান কত? R = 0.082 লিটার এটিএম, কেলভিন -1, মোল -1 লিখতে হবে। টিটা কত বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে 27 ডিগ্রি
সেন্টিগ্রেড, কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে কেলভিন স্কেলে, অর্থাৎ 27 প্লাস 273 সমান 300 কেলভিন আসছে। ব্যাস, এই তথ্যগুলো আমি পেলাম। এখন সূত্রটা এই তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলো আমি এবার যে ফর্মুলাটা বলেছি সেই ফর্মুলাতে ইউজ করব। অতএব আমরা জানি PV ইকুয়াল টু W বাই M RT, এবং মানগুলো বসাও। P এর জায়গায় কত বসবে? 5 ATM, মানে 5 বসলো, ইনটু ভিটা বার করাতে হবে, লিখে দিলাম। W কত? গ্যাসটার ওয়েট বা ভর রয়েছে 22, গ্যাসটার মোলার ভর রয়েছে 44, ইনটু আর এর মান হচ্ছে 0.082। আচ্ছা, ইনটু টি এর মান পেয়েছি আমরা 300। এরপর ক্যালকুলেশন করলেই আশা করা যায় অঙ্কটা হয়ে যাবে। ওকে, আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি এটা। তাহলে 22 দুগুণে 44 হয়, 2 দিয়ে 300 এ কাটলে 150 হয়। তাহলে এদিকে 150 গণিত 0.082, এই 5টা ওদিকে ভাগ আকারে বসবে। তাহলে v ইকুয়াল টু 0.082 ইনটু 150 বাই 5। এখন 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 3 15 শূন্য, তাহলে বা v ইকুয়াল টু, এরপর তোমরা 0.082 কে 30 দিয়ে গুণ করবে, 30 দিয়ে গুণ করবে, যা পাবে তত লিটার হবে গ্যাসটার আয়তন। তো এই ছিল মোটামুটি তথ্য। প্রত্যেকটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি বলে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, যতটা পারলাম আর কি, যতটা সহজ করে। আশা করা যায় অবশ্যই উপকৃত হবে ভিডিওটি দেখে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই